আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপক ইউনূসের উপর ক্ষেপলেন? কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন? এটি কি নিছক কোনো রাজনৈতিক কৌশল, নাকি সত্যি ইউনূসের কর্মকাণ্ডের উপর তারা ক্ষুব্ধ? সূত্রগুলো বলছে বিএনপির সঙ্গে সখ্যতার কারণে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তারা এখন বেসামাল হয়ে পড়েছেন। তাহলে অধ্যাপক ইউনূসের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে, নাকি অধ্যাপক ইউনূসের কাছেই তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে? জুলাই ঘোষণাপত্রের পর জুলাই সনদের ব্যাপারেও কি অধ্যাপক ইউনূস তার নিয়োগকর্তাদের কাজকলা ধরিয়ে দিবেন? এমনকি নির্বাচন নিয়ে এনসিপি আর জামাতকে পাত্তাই দিতে চাইছে না সরকারের উপদেষ্টারা। এমন অনেক প্রশ্ন আর সন্দেহের মাঝে নির্ভর করছে সামনের দিনগুলোর রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর আগস্টের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যাপক ইউনূসের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছিল। নিশ্চিত ছিল শেখ হাসিনা বিদায় নিলে অধ্যাপক ইউনূসকে তারা ক্ষমতার মসনদে বসাবেন। 2007 সালে যে স্বপ্ন পূরণ হয়নি, সে স্বপ্নকে আরো একবারের জন্য জাগিয়ে ফ্রান্স থেকে ঢাকায় আসেন অধ্যাপক ইউনূস। ঢাকায় বিমানবন্দরে নেমেই উচ্ছ্বসিত প্রশংসা করেন শিক্ষার্থীদের, জানান তাদের আহ্বানেই সরকারের দায়িত্ব নিতে তিনি দেশে ফিরেছেন। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের মাঝে দাঁড়িয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা তাকে চেয়েছেন বলেই তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন। ছাত্রদের বীজতলা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি, বলেছিলেন এই বীজতলা আবারও তৈরি করতে হবে, তাদের হাত দিয়ে দেশ অগ্রসর হবে। এরপর গত এক বছরে নিয়মিত বিরতিতে ডক্টর ইউনূসের কণ্ঠে শোনা গেছে তার অনুগত ছাত্রদের প্রশংসা। ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি আরো খোলামেলাভাবে জানিয়ে দেন ছাত্ররাই তার প্রাথমিক নিয়োগকর্তা, তারা যেদিন চাইবে সেদিনই তিনি চলে যাবেন। গত বছরের 25শে আগস্ট ওই ভাষণে তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন, নিজেদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছিলেন। এরপর তার নিয়োগকর্তারা যখনই যমুনার সামনে মিছিল নিয়ে গিয়েছিলেন, তখনই তিনি তাদের অন্যায় আবদারগুলো অবলীলায় মেনে নিয়েছিলেন। নিয়োগকর্তাদের মব সন্ত্রাসকে বলেছেন প্রেসার গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশ্ব দরবারেও নিয়োগকর্তাদের স্বীকৃতি দিতে ভুল করেননি অধ্যাপক ইউনূস। নিয়োগকর্তাদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বিশ্ব মঞ্চে জানিয়ে দিয়ে এসেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন করা। পরিকল্পিত আন্দোলনে তার নিয়োগকর্তারা শেখ হাসিনাকে বিদায় করে তাকে নিয়ে এসেছে। নিয়োগকর্তা দলের অন্যতম সদস্য মাহফুজ আলমকে ঘোষণা করেন মাস্টার মাইন্ড হিসেবে। এভাবে বহুবার ছাত্রদেরকে নিয়োগকর্তার স্বীকৃতি নানাভাবে দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এমনকি প্যারিসের হাসপাতালে অবস্থানের সময় ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়টিও গোপন রাখেননি। এভাবে মাসের পর মাস জুলাইয়ে ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অধ্যাপক ইউনূস। এমনকি মে মাসে পদত্যাগ নাটকেও প্রধান অংশীদার রেখেছিলেন ছাত্রদেরকে। সে সময় তিনি ছাত্রদেরকে বলেছিলেন নিয়োগকর্তা, কিন্তু নাটক করে যে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের গদি রক্ষা করেছিলেন, সেই নাহিদরাই এখন অধ্যাপক ইউনূস আর তার উপদেষ্টা পরিষদের কাছে হয়ে গেল নস্যি। চলতি বছরের 12ই জুন পর্যন্ত পরিস্থিতি সরকারি কিংস পার্টির অনুকূলেই ছিল। 13ই জুন তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের পর ছাত্রদের সঙ্গে ফিকে হতে চলেছে অধ্যাপক ইউনূসের মোহবিষ্ট আবেগ। উল্টো নিয়োগকর্তার সংজ্ঞায় এনেছেন পরিবর্তন। অন্যদিকে কিংস পার্টি এনসিপি নেতাদের ক্ষোভের প্রকাশ্য ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন ধরে। নিজের ক্ষমতারোহণের তারিখটিকে ইতিহাসে জায়গা করার বাসনায় 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। জুলাই ছাত্র নেতাদের তীব্র আপত্তির মুখে 29শে জুন সেই সিদ্ধান্ত থেকেও পিছু হটতে দেখা গেছে। দর্শক, অনেকটা বিএনপির রূপরেখা মেনে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেন অধ্যাপক ইউনূস। এরপর ছাত্রদের সঙ্গে আরো তুঙ্গে পৌঁছায় বিরোধ। অথচ এই ছাত্রদের বাঁচাতে গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে সাধারণ মানুষের উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল অধ্যাপক ইউনূসের সরকার। সেনা সাজোয়া জানে করে তাদের উদ্ধার করেছিলেন। নিয়োগকর্তাদের চাওয়া মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অথচ এখন পরিস্থিতি পুরাই পাল্টে গেছে। এনসিপির অনেক নেতাই মনে করছেন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে। এখন তাদের অকুল পাথারে ভাসিয়ে নিজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত অধ্যাপক ইউনূস। অন্যদিকে প্রাথমিক নিয়োগকর্তাদের বিষয়ে মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনূসের মধ্যেই। মালয়েশিয়া সফরের সময় দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো পরিবর্তন এনেছেন
নিয়োগকর্তার সংজ্ঞায়। গত মে মাস পর্যন্ত কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানালেও এবারে প্রথম দাবি করলেন তিনি জনতার নেতা। সরকারের দায়িত্বে তিনি বসেছেন জনগণের ইচ্ছায়। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে 16 আগস্ট। ক্ষমতার চেয়ারকে হর্সিট দাবি করে তিনি বলেন, ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, তবে দেশের মানুষের চাওয়া পূরণ করতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। ডক্টর ইউনূস জানান, সরকার প্রধানের পদে বসার বিষয়টি তার নিজের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য। দর্শক, এর আগে এমন প্রশ্নে প্রতিবার কোনো দেরি না করে ছাত্রদের কথা বলেছেন ডক্টর ইউনূস। তবে এবারের সাক্ষাৎকারে একটি বারের জন্য তিনি উল্লেখ করেননি শিক্ষার্থীদের নাম। প্রশ্ন হলো, এক বছরের মাথায় হঠাৎ কেন অবস্থানের এমন পরিবর্তন হলো? এই প্রশ্নের ইঙ্গিত গত কিছুদিন ধরে দিচ্ছেন কিংস পার্টি এনসিপি নেতারা। বিশেষ করে 5 আগস্ট থেকে প্রকাশ্য হচ্ছে দূরত্ব। সেদিন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান অনেকটা বর্জন করে কক্সবাজার চলে যেতে দেখা গেছে এনসিপির 5 শীর্ষ নেতাকে। এর ঠিক এক সপ্তাহের মাথায় সাগর তীরে ঘুরে আসা নাসিরুদ্দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। রাজধানীতে 12 আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির এমন ঘোষণায় অবশ্য সরকার যে বিচলিত নয় সেটিও জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 17 আগস্ট বলেছেন, রাজনৈতিক দলগুলো কে কি বলল তাতে অধ্যাপক ইউনূসের সরকার কিছু যায় আসে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে। সে বিষয়ে সরকারের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। গত কয়েকদিনে অধ্যাপক ইউনূসকে এক নয় কয়েক হাত নিয়ে ফেলেছেন এনসিপির শীর্ষ নেতারা। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে অধ্যাপক ইউনূসকে মৃত মানুষকে জীবিত ফিরিয়ে দিতে হবে। এর 4 দিন পর আরেক বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহ। ডক্টর ইউনূসকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন তিনি। ঢাকায় 16 আগস্ট এক অনুষ্ঠানে হাসনাত বলেন, যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন, সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে মধুর সম্পর্কের ছেদ ঘটার পাশাপাশি নিজেদের অকুল পাথারে পড়ার ইঙ্গিতও পাওয়া যায় হাসনাতের কথায়। এমন অবস্থায় নির্বাচন নিয়ে এনসিপির অনাগ্রহ প্রকাশ পেয়েছে বাক্যের চাতুরিতে। জাতীয় নির্বাচনের আগে তিনি চাইছেন গণপরিষদ নির্বাচন। বলেছেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে, এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস ও তার সরকার এনসিপি থেকে দূরে সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে। এর প্রথম কারণটি হলো এনসিপির জনসমর্থন অর্জনে ব্যর্থতা। এনসিপিকে রাজনৈতিক দল গঠনের জন্য সরকার সব ধরনের সুবিধা দিয়েছে, সেনাবাহিনী আর পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের সভা সমাবেশ করিয়েছে, কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এনসিপি একটি কিংস পার্টি ছাড়া আর কিছুই হতে পারেনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশের কোনো আসনে তাদের জামানত রক্ষা পাবে না। দ্বিতীয় কারণ হলো দলটির নেতাদের দুর্নীতি। 1 বছরের অতীতের যে কোনো সময়ের দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে দলটির নেতারা। ব্যাপক দুর্নীতির কারণে দলটিতে ভাঙন ধরেছে। 26 জন নেতা গত কয়েক মাসে দল থেকে বেরিয়ে গেছে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূস এনসিপির উপর আশাহত হয়ে এখন এক্সিট রুট খুঁজছেন। সে রুট পেতে হলে বিএনপির দিকে ঝুঁকে পড়াটাই শ্রেয় মনে করছেন অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের নিয়োগকর্তার আসন শুধু নয়, জাতীয় নির্বাচন নিয়েও আশা হারিয়ে ফেলেছে এনসিপি। আবার ডক্টর ইউনূসও বেছে নিয়েছেন নতুন মিত্র। প্রশ্ন হলো, এমন নতুন ছকে কে ডুববে, কে ভাসবে, নাকি দল বেঁধে সবার তলিয়ে যাওয়ার পথ আরো প্রশস্ত হতে যাচ্ছে? এখন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে, যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি, যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে, তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল। এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল, কখন কি হয় কিছু বলা যায় না। যেমন 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তির 2-3 দিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছিলেন যে আগামী 5-6 দিন খুবই ক্রুশিয়াল, দেশ কোন দিকে যায়, সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু তার সেই 5-6 দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে। কয়েকটা ইঙ্গিত দিই, প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি। যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা। তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কী বলছেন? তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এনসিপি সম্পর্কে, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন, কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি? পারিনি। কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে। যে এনসিপিকে সব সময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন, যে কোনো পার্টির সঙ্গে আলোচনায়, যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন, এখন এসে এমন মন্তব্য করছেন। যেহেতু একদিন আগে এনসিপির নেতারা, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, খুবই কনফিডেন্টলি তিনি বললেন। এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলেন তারা, তারপর পরে এই মন্তব্য করলেন। তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই। কক্সবাজারে তাদের যাওয়া, পিটার ডি হাসের বিষয়টি তো পরে গুজব বলে প্রমাণিত হয়েছে। তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল, যা হয়তো এগুলো পুরনো বিষয়। শোনা যাচ্ছে, যেটুকু জানতে পারছি নানান মাধ্যমে, যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে তার আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে। তারাও নাকি এখন নির্বাচন চায়। তাহলে আসলে বিষয়টি কি, সমীকরণটি কি? আমি নিজে বরাবরই বলে আসছি, এখনও বলছি, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%, হবে না বললেই চলে। কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন চায়। এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি? নির্বাচন তো হতেই হবে একটা সময়। এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বলেছি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না। এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই, কোন ফরম্যাটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে নির্বাচন চাই, নাকি নতুন কোনো সরকারের অধীনে নির্বাচন চাই? সেই সরকারের রূপরেখাটি আবার কী হতে পারে? হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে, বা আমরা যেগুলো জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে, সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে। নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সরিয়ে এ ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার, নাকি তাকে রেখেই আবার হবে? নানান ধরনের জটিলতা রয়েছে। এদিকে গত 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে আমি যতটুকু জানি, যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার, সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্টটা আপনাদের আদ্যপন্ত জানিয়েছি যে কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে। এবং শুধুমাত্র জেলাসি থেকেই কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে। তার কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার প্রধানদের ছবি থাকে না, এটা আমরা জানি। সেখানে শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে, সেই জায়গা থেকে একটা জেলাসি তার মধ্যে কাজ করতে পারে। তারপরেও প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এই ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা, সে প্রশ্নও আসছে।
আর যেটি গুঞ্জন ছড়িয়েছে যে রাষ্ট্রপতিকে সরানো হতে পারে, এটি আমার কাছে মনে হয় যে এর আগেও বলেছি যে রাষ্ট্রপতিকে যদি সরাতেই হয় তাহলে আগে থেকে এই ধরনের পরিস্থিতি ঘোলাটে করে লাভ কি, সরানোর পরে না হয় এমনিতেই তার ছবি নেমে যেত। যাই হোক, বিষয় হচ্ছে কি যে এই সরকারে আসলে কোনো কাজ নেই, নাই কাজ তো খই ভাজ, একটা কথা আছে না, সে ধরনের। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম তারা চেঞ্জ করলো, এই সরকার চেঞ্জ করলো। শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে সেই সব নাম ধুয়ে মুছে একেবারে শেষ করে ফেলা হলো। বিশেষ করে মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে এবং যারা হিন্দু ধর্মের ব্যক্তি, কোনো দরকার ছিল না তো এগুলো করার। মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা, এই কাজগুলো তারা করেছে অহেতুক, যার কোনো দরকার নেই একটা অন্তর্বর্তী সরকারের জন্য। সেই কাজগুলোতেও তারা হাত দিয়েছে যা নির্বাচিত সরকারও করে না। এবং সৈয়দা রেজওয়ানা হাসান তিনি রবিবার আরও যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে, সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে, এমনটা ঘোষণা তিনি দিয়েছেন। এবং 10 বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য। এবং এই যে তিস্তা বহুমুখী প্রকল্প, এটি অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা তো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি, দুপক্ষের টানাটানির মধ্যে। একদিকে চীন খুব আগ্রহ দেখাচ্ছে, তারা এই প্রকল্পে অর্থায়ন করতে চায়, কিন্তু এটাও তো সত্য কথা যে অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পে চীনের স্বার্থ রয়েছে। ভারতের চিকেন নেকের কাছে যেই প্রকল্প গড়ে তোলা হবে সেখানে থেকে তাদের কারিগরি টিমের মধ্যে এমন অনেকে আসবেন ওপারের বিষয়গুলো নজরদারি করার জন্য, ভারতের বিষয়গুলো, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের উপরে নজরদারি করার জন্য। আবার এ কারণেই ভারত কোনো মতেই এই প্রকল্প চীনের অর্থায়ন হোক তা তারা চায় না। তারা নিজেরাও এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগের শেষ সময়ে এসে, এবং এই বিষয়টি নিয়ে অনেক দূর গড়িয়েছিল। চীনও এত বেশি আগ্রহী যে 2024 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি কয়েক দফায় শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে নির্বাচন তো শেষ, এই প্রকল্পের কী হলো। এবং যদি সত্যিই চীনের অর্থায়নে এই প্রকল্প করার উদ্যোগ জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে ভারতও নিশ্চয়ই বসে থাকবে না, তারা তাদের প্ল্যান অনুযায়ী এগোবে। অতএব সামান্য কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম, এর বাইরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো বলার সময় আসেনি। তবে সামান্য এই কটি বিষয় নিয়েই আমরা মোটামুটি অনুধাবনের চেষ্টা করতে পারি যে আগামী কয়েকদিনে কী ঘটতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে, টালমাটাল পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে। ভালো থাকুন সবাই।